উপস্থিত সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যে বিষয়টা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিত, কোষে দেখি 2.3। আমি এর আগের পার্টে 1 থেকে তোমাদেরকে 7 পর্যন্ত করে দিয়েছিলাম। এই পার্টে আমি 8 দাগের অঙ্কগুলো থেকে করাবো। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা মন গেলে দেখে নিতে পারো। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর ভিডিও বানাই, যাতে করে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে 8 অঙ্কটা কি বলেছে? বলছে কোনো একটি ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসছে। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসাতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। তাহলে প্রথম হলঘর অনুপাত দ্বিতীয় হলঘর অনুপাত তৃতীয় হলঘর কি বলে দিয়েছে? 11:3:3:1:2 এই অনুপাতে বসেছে। ঠিক আছে, তাহলে এটা পূর্ণ সংখ্যার অনুপাত করে নাও। হ্যাঁ, তাহলে এটা দেখো 11:3:3:1:2 মানে 3 গুণে 6 মানে 7/2। তাহলে পূর্ণ সংখ্যা করতে গেলে কি করতে হবে? এই 2টাকে যদি কাটতে চাই, প্রত্যেক অনুপাতকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রত্যেক অনুপাতকে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা হবে 11 দুগুণে 22। এটা অনুপাতে এটা 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আর এটা গুণ করলে হবে 7। এখন এটা পূর্ণ সংখ্যা অনুপাত হয়ে গেছে। এরপর আমি অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে প্রথম হল ঘরে বসা ব্যক্তি অনুপাত নয়, বসা ব্যক্তির আনুপাতিক ভাগাহার। তাহলে প্রথম হলঘরে বসা ব্যক্তি আনুপাতিক ভাগাহার কত হবে? না, প্রথম হলঘর কত আছে? 22, তাই তো? 22 বাই এই 3টে যোগ, তার মানে কত হলো? 22 বাই 22 যুক্ত 6 যুক্ত 7, তার মানে 22 বাই 22 আর 6 28 আর 7 35। এটা হচ্ছে প্রথম। তাহলে অতএব দ্বিতীয় হল ঘরে বসা ব্যক্তির আনুপাতিক ভাগাহার। দ্বিতীয় কত হচ্ছে? 6, তার মানে 6 বাই 22 যুক্ত 6 যুক্ত 7। নিচেটা সব কটা একই হবে। নিচেটা যেটা হবে সেটা হচ্ছে এই 3টে অনুপাতের যোগ। ঠিক আছে, তার মানে কত হলো? 6 বাই 35। তাহলে অতএব তৃতীয় হলঘরে বসা ব্যক্তির আনুপাতিক ভাগাহার কত হবে? তৃতীয় কত আছে? 7, তার মানে 7 বাই 22 যুক্ত 6 যুক্ত 7, তার মানে 7 বাই 35। এটা আনুপাতিক ভাগাহারটা বেরিয়ে গেল। এরপর আমি ওই মোট যে ট্রেনিং ব্যক্তি আছে 1050 জন, সেটাকে প্রত্যেকটা আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলে, এই প্রথম আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলে প্রথম ট্রেনিং সেন্টারে প্রথম হল ঘরে কতজন বসছে পেয়ে যাব। দ্বিতীয় আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলে দ্বিতীয় হল ঘরে কত ব্যক্তি বসছে পেয়ে যাব। ঠিক তেমনি তৃতীয় হল ঘরে গুণ করলে তৃতীয়টা পেয়ে যাব। তাহলে প্রথম হল ঘরে বসা ব্যক্তির সংখ্যা কত হবে? না, প্রথম হল ঘরে বসা ব্যক্তির সংখ্যা ওই 1050 জনকে এটা 22 বাই 35 দিয়ে গুণ। তাহলে এবার দেখো 35কে 1050 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 30 হবে। 1050কে 35 ভাগ করলে 30 হয়, তার কাটাকাটি করলে হলো 30, তার মানে হলো 30 গুণিত 22
এত জন, তার মানে গুণ করলে হলো 660 জন। তাহলে প্রথম হলঘর পেয়ে গেলাম। অতএব দ্বিতীয় হলঘরে বসা ব্যক্তির সংখ্যা। তাহলে দ্বিতীয় যে আনুপাতিক ভাগার মানে 6/35 দিয়ে গুণ করব, তাই তো। তাহলে এবার 1050কে 35 দিয়ে ভাগ করলে 30 হয় পেয়েছি, তার মানে 30 গুণিত 6 এত জন মানে 180 জন। এটা বললাম দ্বিতীয় হলঘরে। ঠিক তেমনি তৃতীয় হলঘরে বসা ব্যক্তির সংখ্যা। আচ্ছা, কত হবে? 1050কে 7/35 দিয়ে গুণ, তার মানে 1050কে 35 দিয়ে ভাগ করলে হয় 30, তার মানে 30 গুণিত 7 এত জন মানে 210 জন। তাহলে প্রথম হল ঘরে বসা ব্যক্তি 660 জন, দ্বিতীয় হল ঘরে হচ্ছে 180 জন, আর তৃতীয় হল ঘরে পেয়ে গেলাম 210 জন। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্ক। পরেরটা কি বলছে? পরেরটা বলছে 12,100 টাকা মধু মানুষ কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করি। সে একই অঙ্ক। প্রথম অনুপাত থেকে আনুপাতিক ভাগাকার বার করবো, প্রত্যেকটা আনুপাতিক ভাগাকারকে মোটটা দিয়ে গুণ করলে নিজেদের প্রাপ্য টাকাটা পেয়ে যাবো। এটা হচ্ছে 9টা মধু অনুপাত মানস অনুপাত কুন্তল অনুপাত ইন্দ্র। মধু কত? মধু হচ্ছে 2:3:4 অনুপাত ইন্দ্র হচ্ছে 2। তাহলে এখান থেকে মধুর আনুপাতিক ভাগার করব। তাহলে অতি মধুর আনুপাতিক ভাগার কত বলবে না? মধু হচ্ছে 2, তার মানে 2/, সবটা যোগ, তার মানে 2/2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 2, তার মানে 2/3 আর 2 5 আর 4 9 আর 2 11। এটা হচ্ছে মধু। তাতে মানসের আনুপাতিক ভাগার, মানুষটা কত আছে? 3, তার মানে 3/11, তাই তো। নিচেটা সব এই 3টে যোগ করলে 11 হয়। তাহলে অতএব কুন্তল এর আনুপাতিক ভাগার, কুন্তল কত আছে? 4, তার মানে 4/11। অতএব ইন্দ্র এর আনুপাতিক ভাগার, ইন্দ্র কত আছে? 2, ইন্দ্রের তলায়, মানে 2/11। তাহলে আনুপাতিক ভাগাগুলো সব পেয়ে গেলাম। এবার অতএব মধুর টাকার পরিমাণ, মোট টাকা মানে 12,100 টাকা, এটাকে মধুর যে আনুপাতিক ভাগার 2/11 এটা দিয়ে গুণ করে দেবো। দেখো 11 11 121, মানে কত হলো? 1100। কাটাকাটি করলে 12,100কে 11 দিয়ে কাটলে 1100 হয়। তো 1100 সঙ্গে এই 2 গুণ, তার মানে 2,200 এত টাকা। এটা হচ্ছে মধুর।
অতএব মানস এর ট্র্যাকার পরিমাণ, এই 12,100কে মধুর যে আনুপাতিক ভাগার মানে 3/11 দ্বিগুণ, 11 11 121 মানে 1100 হলো, 1100-র সঙ্গে 3 গুণ মানে 3,300 টাকা, তার মানস হলো। অতএব কুন্তলের টাকার পরিমাণ কত হবে? ওই 12,100কে কুন্তলের যে আনুপাতিক ভাগা 4/11 দ্বিগুণ, কাটাকাটি করলে হলো 11 11 121 মানে 1100, 1100কে 4 দিয়ে গুণ, তার মানে হলো 4,400 টাকা। এটা কুন্তল। এবার ইন্দ্র, অতএব ইন্দ্র এর টাকার পরিমাণ কত হবে? এই 12,100কে ইন্দ্রের যে আনুপাতিক ভাগ 2/11 দিয়ে গুণ, তার মানে 11 11 121 কত হলো? 1100কে 2 দিয়ে গুণ মানে 2,200 টাকা। ওকে, খুবই সোজা অঙ্ক। নাটটাও হয়ে গেল। আর 10এরটা কি বলেছে দেখো, বলেছে এ বি সি ত্রিভুজের 3টে কোণের সমস্ত 180 ডিগ্রি, কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি অনুপাতগুলি যে 3:5:10। যদি বিএসি কোণ 10 ডিগ্রি কম, এবিসি 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটে অনুপাত কত হবে হিসাব করি। কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি কত? 3:5:10। তাহলে এইখান থেকে কোণ বিএসি এর আনুপাতিক ভাঘাত কত হবে? না, বিএসি তলায় আছে 3, তার মানে 3 এই 3টে যোগ 3 যুক্ত 5 যুক্ত 10, তাই তো? তাহলে এই 3টে যোগ করলে কত হলো? 3 আর 5 8 মানে 18। তাহলে বিএসি আনুপাতিক ভাগার পেয়ে গেলাম। ঠিক তেমনি কোণ এবিসি এর আনুপাতিক ভাগার কত হবে? 5/18, কারণ বিএসির তলায় 5 আছে, 5/3 যোগ করলে 18ই হয়। ঠিক তেমনি কোণ এসিবি এর আনুপাতিক ভাগার কত হবে? এসিবির তলায় 10 আছে, 10/18। তাহলে আনুপাতিক ভাগার গুলো পেয়ে গেলাম। এরপর কি করব? এই 180 দিয়ে নিজেদের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলে নিজেদের কোণের পরিমাণ পেয়ে যাব। তাতে কোণ বিএসি সমান কত হবে? 180 ডিগ্রিকে 3/18 দিয়ে গুণ, তার মানে কত হলো? 180-র সঙ্গে 18 কাটলে 10 হয়, 10 ডিগ্রি, তাই তো? তার মানে 10 গুণিত 3, তার মানে 30 ডিগ্রি। এটা বিএসি পরিমাণ। তাহলে অতএব এবিসি, কোণ এবিসি কত হবে? 180 ডিগ্রিকে 5/18 দিয়ে গুণ, কারণ কি এবিসি আনুপাতিক ভাগ হচ্ছে 5/18, কত হলো? 10 ডিগ্রি। তার মানে কত? 10 ডিগ্রি গুণিত 5 মানে হয় 50 ডিগ্রি, তাই তো? তাহলে অতএব এসিবি সমান কত হবে? 180 ডিগ্রিকে এসিবি আনুপাতিক ভাগার দ্বিগুণ, তার মানে হলো কত? 10 10 100 ডিগ্রি। তাহলে 3টে কোণের পরিমাণ পেয়ে গেলাম। বিএসি হচ্ছে 30 ডিগ্রি, এবিসি 50 ডিগ্রি, আর এটা হচ্ছে কত কোণ? এসিবি হচ্ছে 100 ডিগ্রি। এবার তোমাদেরকে বলে দিয়েছে যে যদি বিএসি 10 ডিগ্রি কোণ
আর ABC 10 ডিগ্রি বেশি। BAC মানে এই কোণটা 10 ডিগ্রি কম, আর ABC মানে এই কোণটা 10 ডিগ্রি বেশি, তাই তো? তাহলে BAC 10 ডিগ্রি কম, BAC 10 ডিগ্রি কম হলে হবে কত হবে? BAC 10 ডিগ্রি যদি কম হয় তার মানে 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তার মানে কত হবে? 20 ডিগ্রি। অতএব ABC 10 ডিগ্রি বেশি হলে হবে কত হবে? না ছিল 50 ডিগ্রি, সেখান থেকে 10 ডিগ্রি যোগ, তার মানে কত হলো? 60 ডিগ্রি। তাহলে BAC 10 ডিগ্রি কম মানে 10 বিয়োগ, আর ABC 10 ডিগ্রি বেশি মানে BACর সঙ্গে 10 ডিগ্রি ABC, তাই তো? ABC 10 ডিগ্রি বেশি হলে সেটা 10 যোগ হয়ে যাবে, 10 যোগ হলে হবে 60 ডিগ্রি। অতএব এখন কোণ ACB অনুপাত প্রথম ACB নাই, প্রথম BAC আছে, তাই তো? কোণ BAC অনুপাত ABC অনুপাত ACB কত হবে? BAC কোণ কত ডিগ্রি? BAC কোণ এখন হচ্ছে 20 ডিগ্রি, মানে 20 অনুপাত ABC কত? 60 ডিগ্রি, মানে 60 অনুপাত ACB কত? ACBতে কোনো চেঞ্জ হয় না, সে 100 ডিগ্রি ছিল, 100 ডিগ্রি আছে, 100। এবার দেখো সব কটা কী কী দেখাচ্ছে। প্রথম দেখো সব কটা শেষে শূন্য আছে একটা করে, তার মানে শূন্য কেটে গেল, 2 অনুপাত 6 অনুপাত 10 হলো। আবার দেখো প্রত্যেকটা কি 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে। প্রথমটাকে 2 দিয়ে কাটলে হবে 2 1 2, তারপরটাকে 2 দিয়ে কাটলে 3 2 6, তারপরটাকে 2 দিয়ে কাটলে 5 2 10। তাহলে এখন কী অনুপাত হলো? 1 অনুপাত 3 অনুপাত 5। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরটা হচ্ছে 11টা কি বলছে দেখো, বলছে যে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে হিসাব করি। তাহলে 3 বন্ধুর মধ্যে ভাগ করে দিচ্ছে, কীভাবে ভাগ করে দিচ্ছে সেটা বলে দিচ্ছে। প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তার থেকে দ্বিগুণ পাবে, আর তৃতীয় বন্ধু প্রথম ও দ্বিতীয় বন্ধুর যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা পাবে। তাহলে মানে এখানে দেখো বলে দিয়েছে, হিন্টস দিয়েছে, প্রথম বন্ধু যদি 1 টাকা পায় তাহলে দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা, তাহলে তৃতীয় বন্ধু পাবে কত? 1 + 2/2 মানে 3 টাকা। তাহলে প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু অনুপাত তৃতীয় বন্ধু কত? 1 অনুপাত 2 অনুপাত 3 হবে। সেটা পূর্ণ সংখ্যার অনুপাত যদি করা হয় তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ, তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে 2, দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করলে 4, শেষটাকে 2 দিয়ে গুণ করলে এই 2টা কেটে যাবে, 3 হবে। তাহলে এটা বলে দিয়েছে। তাহলে তোমাকে অনুপাতটা এই অঙ্কে একেবারে বলে দেয় না, হিন্স তোমাকে বলে দিয়েছে কে কত টাকা পাবে তার একটা হিন্স দিয়ে দিয়েছে। সেইখান থেকে অনুপাতটা কী বললো? 2 অনুপাত 4 অনুপাত 3, ঠিক আছে? এই যে তাহলে এইটা তোমাদেরকে প্রথম করে নিতে হবে, তারপর অঙ্কে যেতে হবে। তাহলে এইখানে দেখো প্রথম বন্ধু প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয়, অনুপাতটা কত হয়েছে? 2 অনুপাত 4 অনুপাত 3। এটা কিন্তু অনুপাতটা বলে দেয় না, অনুপাতটা তোমাদেরকে কি বলে দিয়েছিল যে প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তার থেকে দ্বিগুণ পাবে, আর তৃতীয় বন্ধু পাবে কত? প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা, তৃতীয় বন্ধু পাবে 1 + 2/2 মানে 3 টাকা। তাহলে এখন অনুপাত করলে কি হবে? 1 অনুপাত 2 অনুপাত 3। এবার এটাকে পূর্ণ সংখ্যা অনুপাত করলে কি হবে? প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ, কারণ এই 2 টাকা আমাকে যেহেতু কাটতে হবে। তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 2, 2কে 2 দিয়ে গুণ করলে 4, 2কে 3 দিয়ে গুণ করলে 3, ঠিক আছে? তাহলে অতএব প্রথম বন্ধুর
আনুপাতিক ভাগহার কত? প্রথম বন্ধুর তলায় 2 আছে, তার মানে 2/2 যুক্ত 4 যুক্ত 3, মানে 2-এর 4 আর 2-এর 6 আর 3-এর 9, 2-এর 9, এটা প্রথম বন্ধু। অতএব দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার কত? দ্বিতীয় বন্ধুর তলায় 4 আছে, 4 মানে 4 এই 3টে যোগ করলে কত হচ্ছে? 9। অতএব তৃতীয় বন্ধু আনুপাতিক ভাগহার। তৃতীয় বন্ধুর তলায় কত আছে? 3, মানে 3 এই 3টে যোগ করলে কত হয়েছিল? 9, মানে 3/9। অতএব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, তাই তো? প্রাপ্য টাকা কত? মোট যে টাকা 9,000, সেটাকে 2-এর 9 দিয়ে গুণ, তার মানে কত হলো? 1,000 গুণিত 2, এত টাকা, মানে 2,000 টাকা। এটা হলো প্রথম বন্ধু। অতএব দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত? না, এই 9,000কে দ্বিতীয় বন্ধুর যে আনুপাতিক ভাগহার, মানে 4-এর 9 দ্বিগুণ, কাটারি করলে 9 9 1,000, মানে 1,000 গুণিত 4, মানে 4,000 টাকা। অতএব তৃতীয় বন্ধু প্রাপ্য টাকা, তৃতীয় বন্ধু প্রাপ্য টাকা কত হবে? না, 9,000 গুণিত তৃতীয় বন্ধুর যে আনুপাতিক ভাগহার 3-এর 9 দ্বিগুণ, কে 9 দিয়ে গুণ করলে 1,000 হলো, তার মানে 1,000 গুণিত 3, এত টাকা, মানে 3,000 টাকা। তাহলে পেয়ে গেলাম অঙ্কটা। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। 12টা বলছে, আমাদের গ্রামে রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছরে খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছর যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচা হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচা হয়েছে হিসাব করি। তাহলে প্রথম 4 বছরে অনুপাতটা বলে দিয়েছে, সেই একই অঙ্ক, আনুপাতিক ভাগাভাগ করতে হবে, তারপর মোট দ্বিগুণ করতে হবে। তাহলে প্রথম অনুপাত দ্বিতীয়, মানে বছর আর কি, অনুপাত তৃতীয় বছর, বছরটা আমি লিখছি না আর কি, অনুপাত চতুর্থ বছর কত? না, 2:4:3:2, এটা। তাহলে প্রথম বছরে খরচের আনুপাতিক ভাগহার, প্রথম বছর আনুপাতিক ভাগহার কত? প্রথম বছর আছে 2 এই সবকটা যোগ, তার মানে 2/2 যুক্ত 4 যুক্ত 3 যুক্ত 2, তার মানে 2/4 আর 2 6, 6 আর 3 9, 2 11, এটা প্রথম বছর। অতএব দ্বিতীয় বছরে খরচে আনুপাতিক ভাগহার কত হবে? দ্বিতীয় বছরের তলায় 4 আছে, 4 এই 3টে যোগ, এই 3টে যোগ করলে কত হয়েছে? 11, তার মানে কত হলো? 4/11। অতএব তৃতীয় খরচে আনুপাতিক ভাগহার কত হবে? তৃতীয় বছর 3, মানে 3/11। অতএব চতুর্থ কত? চতুর্থ বছর হচ্ছে 2, তার মানে 2/11। তাহলে অতএব প্রথম বছরে
খরচের প্রথম বছরে খরচের পরিমাণ, প্রথম বছরে খরচের পরিমাণ কত পাবো না, মোট যে টাকা মানে 132 লক্ষ টাকা, এটাকে প্রথম বছরে আনুপাতিক ভাগার মানে 2/11 দিয়ে গুণ। দেখো 132কে 11 দিয়ে কাটলে কি হবে, 11 11 11 দুগুণে 22 মানে 12 হলো, 12কে 2 দিয়ে গুণ, তাই তো 12 গুণিত 2 এত, আচ্ছা টাকা নয় এটা লক্ষ টাকা, তার মানে 24 লক্ষ টাকা। তাহলে অতএব দ্বিতীয় বছরে খরচের পরিমাণ কত হবে, দ্বিতীয় বছরে খরচের পরিমাণ এই 132কে দ্বিতীয় বছরে ওই 4/11 দিয়ে গুণ, এত লক্ষ টাকা, তার মানে 12 হবে, কাটাকাটি করলে 12 গুণিত 4 লক্ষ টাকা মানে 48 লক্ষ টাকা। ঠিক আছে, অতএব তৃতীয় বছরে খরচের পরিমাণ কত হবে, তৃতীয় বছরে খরচের পরিমাণ হবে 132কে তৃতীয় বছর আনুপাতিক ভাগার মানে 3/11 দ্বিগুণ, কাটাকাটি করলে হবে 11কে 11 11 দুগুণে 22 মানে 12 গুণিত 3 লক্ষ টাকা মানে 3 12 36 লক্ষ টাকা। আচ্ছা আমি চতুর্থটা বার করবো না, কারণ চতুর্থটা টাকা অঙ্কে কিচ্ছু হিসাব চাই না, আমাকে যে দ্বিতীয় বছরে কত টাকা খরচা হয়েছিল আর প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচা হয়েছে, তাহলে আমাকে চতুর্থ বছরে এখানে হিসাবটা আনবই না, আমি করবো না কারণ চতুর্থ তো চাই না। তাহলে অতএব দ্বিতীয় বছরে খরচের পরিমাণ কত না 48 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা, এটা হচ্ছে দ্বিতীয় বছরের খরচের পরিমাণ। এবার যে প্রথম ও তৃতীয় বছরে, অতএব প্রথম ও তৃতীয় বছরে খরচের মোট পরিমাণ কত হবে, মোট বলে যোগ, প্রথম বছরে হচ্ছে 24 লক্ষ টাকা, তৃতীয় বছরে 36 লক্ষ টাকা, এত লক্ষ টাকা, তার মানে কত হবে 6 4 10 3 2 5 60 লক্ষ টাকা। এই হচ্ছে অঙ্ক। এবার তারপরে একটা চলে, আচ্ছা 13টা তোমাদের জন্য রেখে দিলাম, ওই অঙ্কটা একটা আমি আগে একটা অঙ্ক ওরকম করিয়েছিলাম 60টা, মানে এরকম অঙ্ক আগে আরেকবার করিয়েছিলাম, তাহলে 13টা রেখে দিলাম, আমি 14টা করাচ্ছি তোমাদেরকে। 14টা দেখো কি বলছে, আমিনু চাচা তার 35 কাঠা জমিতে 4:3 বেগুন ও পটল চাষ করেছেন, প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা, প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেছেন। আমিনু চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণে আনুপাতিক হিসাব করি। তাহলে আমি প্রথমবার করে কি, আমিনু চাচা কত কাঠা জমি বেগুন লাগিয়েছে, কত কাঠা জমি পটল লাগিয়েছে, তাহলে বেগুন অনুপাত পটল কত বলে দিয়েছে 4:3, তাই তো, অতএব বেগুন চাষের আনুপাতিক ভাগহার কত হবে, বেগুন চাষ হচ্ছে 4/4 যুক্ত 3 মানে 4/4 যুক্ত 3 মানে হলো 4/7, অতএব পটল চাষের আনুপাতিক ভাগহার কত হবে, পটল হচ্ছে 3/4 যুক্ত 3 মানে 3/7, অতএব বেগুন চাষের জমির পরিমাণ
কত না মোট জমি হচ্ছে 35 কাঠা, তাহলে 35 কাঠাকে বেগুন চাষের 4/7 দিয়ে গুণ করলে বেগুন চাষের জমির পরিমাণটা পেয়ে যাবো। তার মানে কত হলো এত কাঠা, 5 7 35, তার মানে 5 গুণিত 4 কাঠা, তার মানে 20 কাঠা এটা বেগুন। তাহলে অতএব পটল চাষের জমির পরিমাণটা কত হবে না মোট তো 35 কাঠা জমি, তার থেকে বেগুনটা বাদ দিয়ে দিচ্ছি 20 কাঠা, তাই তো। আর 35কে 3/7 দিয়ে গুণ করলেও হতো। হ্যাঁ, এরকম করেও বার করতে পারতে যে পটল চাষের জমির পরিমাণ সমান 35 গুণিত 3/7, অথবা মোট জমি তো 35 কাঠা, তার থেকে বেগুন তো চলে যাচ্ছে 20 কাঠা, তাহলে বাকি যেটা পড়ে থাকছে সেটা পটল চাষের জন্যই রেখে দিচ্ছে, তাহলে বিয়োগ দিলেও পাবো আর আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলেও পাবো। 35 থেকে 20 বিয়োগ করলে কত হলো 15 কাঠা। তাহলে আমি কত কাঠা বেগুন কত কাঠা পটল পেয়ে গেলাম। এবার দেখো 1 কাঠায় বেগুন চাষ করে 150 টাকা পাচ্ছি, তার মানে 1 কাঠা বেগুন চাষে লাভ কত 150 টাকা। তাহলে 1 কাঠায় যদি লাভ হয় 150 টাকা, তাহলে 20 কাঠা বেগুন চাষে লাভ কত হবে 20 গুণিত 150 টাকা, মানে কত হলো 3000 টাকা। আবার দেখো 1 কাঠা পটল চাষে লাভ কত 125 টাকা। তার মানে কত কাঠা পটল চাষ করছে সে 15 কাঠা, তার মানে 15 কাঠা পটল চাষে লাভ 125 গুণিত 15 টাকা। তার মানে 125কে 15 দিয়ে গুণ, তাহলে গুণটা করে নাও, 125কে 15 দিয়ে গুণ করে নাও। 5 5 25 হাতে 2, 5 2 10 আর 2 12 হাতে 1, 5 1 5 1 6, 5 2 1 2 1, তাহলে 5 7 8 1875 টাকা, 1875 টাকা। তাহলে পেয়ে গেলাম এটা। এরপর বার করতে হবে অনুপাত। অতএব বেগুন চাষে লাভ বাই পটল চাষে লাভ 3000 বাই 1875। দেখো 5 দিয়ে কাটলে কত হবে 5 6 মানে 600 হলো ওপরটা, আর নিচেটা হলো 3 5 15, 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে কাটবে, ওটা 120, নিচেটা হলো 3 5 15 সরি 5 7 35, 5 5 25, আবার কাটলে কত হবে 24, ওপরটা 24, নিচেরটা 5 15 75, তাই তো। আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 8 24, 3 5 15, তার মানে উপরে হইলো কি হইলো 8, নিচে হইলো 5। তারপর এবার তাহলে অনুপাতটা বার করতে পারবো। অতএব বেগুন চাষে লাভ অনুপাত পটল চাষে লাভ কত না বেগুন চাষ লাভ বাই পটল চাষ লাভ পেয়েছি 8/5, তাহলে অনুপাত করলে কি হবে 8:5। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। 13 অঙ্কটা আমি করে দিলাম না, 13 অঙ্কটা নতুন অঙ্ক আমি আগে একটা অঙ্ক করে দিয়েছি, এই অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী আমি কালে অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।